মুম্বাইয়ের বিলাসবহুল এবং ব্যয়বহুল এলাকায় অবস্থিত সিংহানিয়া এম্পোরিয়ামের জাঁকজমক যে কাউকেই অন্ধ করে দিতে পারত। ছাদ থেকে ঝোলানো বিশাল কাঁচের ঝাড়বাতি তাদের দুধ সাদা আলোয় মার্বেলের মেঝেটিকে আরও বেশি উজ্জ্বল করে তুলছিল। চারদিকে কেবল ধন সম্পদ ও বিলাসের নগ্ন প্রদর্শন চলছিল। এই চাকচিক্যের মাঝে একজন সাধারণ মানুষ ধীরে ধীরে ভেতরে প্রবেশ করল। তার পোশাকে হালকা ধুলোর আস্তরণ জমেছিল এবং পায়ে ছিল পুরনো জীর্ণ চামড়ার জুতো। সে ছিল আরিয়ান খান্না, সেই ধনকুবের যে তার সারল্যের মাঝেই তার আসল শক্তি এবং পরিচয় খুঁজে পেত। আরিয়ানের মুখে এক অদ্ভুত প্রশান্তি এবং গাম্ভীর্য ছিল, যা এই কোলাহলপূর্ণ পরিবেশ থেকে সম্পূর্ণ আলাদা ছিল। তার পায়ের জুতোগুলো বিভিন্ন জায়গা থেকে ছেঁড়া ছিল এবং সেগুলোর সুতো বেরিয়ে আসছিল। এই জুতোগুলো তার কাছে কেবল পা ঢাকার মাধ্যম ছিল না, বরং তা ছিল তার সংগ্রাম এবং স্বর্গীয় পিতার আত্মত্যাগের এক জীবন্ত প্রতীক। তার বাবা তাকে একটি ভালো জীবন দেওয়ার জন্য নিজের রক্ত জল করে পরিশ্রম করেছিলেন এবং শেষ পর্যন্ত খিদের জ্বালায় প্রাণ দিয়েছিলেন। আরিয়ান কখনোই তার সেই যন্ত্রণাদায়ক অতীত এবং শেকড়কে ভুলতে চায়নি। সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এই বিশাল ভবনের প্রতিটি দোকান এবং প্রতিটি কোণ মনোযোগ দিয়ে দেখছিল। তাকে এটা অনুমান করতে হচ্ছিল যে এই জায়গাটি বিনিয়োগের যোগ্য কিনা। বাইরের প্রখর রোদ এবং ভেতরের ঠান্ডা হাওয়ার মাঝের পার্থক্যটি সমাজের সেই গভীর বিভেদকে তুলে ধরছিল, যেখানে একদিকে মানুষ অনাহারে মারা যাচ্ছে আর অন্যদিকে কিছু মানুষ জলের মতো টাকা উড়াচ্ছে। তার চোখ পড়ছিল সেই ধনী মুখগুলোর দিকে, যারা নিজেদের সম্পদের নেশায় মত্ত হয়ে মানবতাকে ভুলে গিয়েছিল। ঠিক সেই সময় এই ভবনের সবচেয়ে দামি গহনার দোকানে রিয়া সিংঘানিয়া দাঁড়িয়েছিল। রিয়া ছিল এই পুরো সাম্রাজ্যের মালিক রাজেশ সিংঘানিয়ার একমাত্র মেয়ে এবং তার শিরায় শিরায় সম্পদের অহংকার বইছিল। সে নিজের গলায় একটি ভারী হীরের হার পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সৌন্দর্য দেখছিল। তার চারপাশে দাঁড়িয়ে থাকা কর্মচারীরা হাত জোড় করে এমনভাবে তার আজ্ঞাবহ হয়েছিল যেন সে কোনো মহারানী। রিয়ার সবসময় মনে হতো যে গরিব লোকেরা সমাজের জন্য এক বোঝা এবং তাদের এমন সুন্দর জায়গায় আসার কোনো অধিকার থাকা উচিত নয়। হঠাৎ আরিয়ানের হাত থেকে একটি পুরনো কয়েন ফসকে নিচে পড়ে যায় এবং গড়িয়ে গড়িয়ে ঠিক সেই দোকানের দরজার কাছে পৌঁছে যায় যেখানে রিয়া দাঁড়িয়েছিল। আরিয়ান শান্তভাবে সেই কয়েনটির পেছনে গেল এবং সেটি তোলার জন্য ধীরে ধীরে নিচু হল। যেইমাত্র সে তার হাত বাড়ালো, রিয়ার চোখ হঠাৎ তার ছেঁড়া জুতো এবং ময়লা পোশাকের ওপর পড়ল। তার চোখে তীব্র ঘৃণা ও অবজ্ঞার অনুভূতি ফুটে উঠল। তার মনে হলো যেন কোনো পোকামাকড় তার প্রাসাদের পবিত্রতা নষ্ট করে দিয়েছে এবং রাগে তার শ্বাসপ্রশ্বাস দ্রুত চলতে লাগল। রিয়া তার হাতের হীরের হারটি জোরে টেবিলের ওপর আছড়ে ফেলল এবং সেই আওয়াজ পুরো দোকানে প্রতিধ্বনিত হলো। সে আরিয়ানের দিকে আঙুল তুলে অত্যন্ত তীক্ষ্ণ ও কর্কশ গলায় চিৎকার করতে শুরু করল। সে বলল, তোমার মতো ভিখারি এই বিলাসবহুল জায়গায় ভেতরে ঢুকলো কিভাবে? তোমার কি নিজের যোগ্যতা সম্পর্কে কোনো ধারণা নেই? সে আরিয়ানের ছেঁড়া জুতোর দিকে ইঙ্গিত করে বলল যে তোমার এই নোংরা এবং দুর্গন্ধযুক্ত জুতোগুলো এই দামি মার্বেলের মেঝেকে সম্পূর্ণ অপবিত্র ও নোংরা করে দিচ্ছে। তার তীক্ষ্ণ কণ্ঠস্বর শুনে আশেপাশের মানুষ জড়ো হতে শুরু করল এবং তামাশা দেখতে লাগল। রিয়ার অহংকার এখন সপ্তম আকাশে পৌঁছে গিয়েছিল এবং সে আরিয়ানকে অপমান করার কোনো সুযোগই ছাড়তে চাইছিল না। সে ভিড়ের দিকে তাকিয়ে বলল যে এমন নোংরা রাস্তার কুকুরদের তো রাস্তাতেই মরে যাওয়া উচিত। সে আরিয়ানের দিকে তাকিয়ে বলল যে তোমার মতো লোকেরা আমাদের পৃথিবীতে একটি রোগের মতো, যারা কেবল ময়লা এবং দুর্গন্ধ ছড়ায়। তার প্রতিটি কথা আরিয়ানের বুকে তীরের মতো বিনছিল। আরিয়ান রিয়ার এই অপমানজনক কথার কোনো আগ্রাসী উত্তর দেয়নি। সে চুপচাপ দাঁড়িয়ে রইল এবং তার চোখে এক গভীর দুঃখ ও করুণা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। সেই মেয়েটির অহংকারে রাগান্বিত হওয়ার বদলে তার শূন্যতার প্রতি করুণা অনুভব করছিল। সে নিজের হাতে ধরে থাকা সেই সাধারণ কয়েনটিকে মুঠোবন্দি করল এবং সরাসরি রিয়ার চোখের দিকে তাকালো। তার সেই শান্ত ও স্থির দৃষ্টি রিয়ার জন্য কোনো বড় ধাক্কার চেয়ে কম ছিল না, কারণ সে সবসময় গরিবদের ভয়ে কাঁপতেই দেখেছিল। রিয়ার কাছে আরিয়ানের এই রহস্যময় প্রশান্তি আরও বেশি বিরক্তিকর মনে হতে লাগল। সে রাগে নিজের পা ঠুকল এবং জোরে জোরে নিরাপত্তা রক্ষীদের ডাকতে শুরু করল। সে চিৎকার করে নির্দেশ দিল যে এই নোংরা লোকটিকে এক্ষুনি বের করে দেওয়া হোক এবং এটাও নিশ্চিত করা হোক যে সে দ্বিতীয়বার এই জায়গার দিকে তাকানোরও সাহস না করে। তার গলা শুনে চারজন বলশালী নিরাপত্তা রক্ষী দৌড়ে সেখানে পৌঁছল এবং তারা আরিয়ানকে ঘিরে বেলল। সেই জায়গার সেই চমৎকার পরিবেশ হঠাৎ এক অদ্ভুত উত্তেজনায় পরিণত হল। রক্ষীরা আরিয়ানের কাঁধে অত্যন্ত নির্মমভাবে তাদের ভারী হাত রাখল এবং তাকে দরজার দিকে ধাক্কা দিতে শুরু করল।
আরিয়ান কোনো প্রকার বাধা দিল না এবং শান্তভাবে তাদের সাথে হাঁটতে লাগল। সেই মুহূর্তে তার মস্তিষ্কে কেবল একটি চিন্তাই ঘুরপাক খাচ্ছিল, যে সম্পদের নেশা মানুষকে কতটা অন্ধ এবং নির্মম করে তুলতে পারে। সে জানত যে কর্মের চাকা সব সময় ঘোরে এবং সময় যে কোনো মানুষের অহংকারকে এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দেওয়ার পূর্ণ শক্তি রাখে। আরিয়ান যখন দরজার দিকে এগোচ্ছিল, তার ছেঁড়া জুতোর হালকা শব্দ পুরো বারান্দায় এক অদ্ভুত প্রতিধ্বনি তৈরি করছিল। সেখানে দাঁড়িয়ে থাকা ধনী দর্শকেরা তার এই অপমান দেখে হাসছিল এবং রিয়া তার জয় খুব খুশি হচ্ছিল। কেউই বিন্দুমাত্র বুঝতে পারেনি যে তারা এইমাত্র কোনো মানুষকে অপমান করেছে। তারা সবাই তাদের জাঁকজমকপূর্ণ পৃথিবীতে এতটা হারিয়েছিল যে আসন্ন এক বিশাল ঝড়ের বিন্দুমাত্র আভাস তারা পাচ্ছিল না। রিয়া নিজের চুল ঝাঁকিয়ে আরেকবার সেই মূল্যবান হারটি নিজের গলায় পরে নিল। তার মনে হচ্ছিল যেন সে নিজের প্রাসাদ থেকে কোনো আবর্জনা বাইরে ফেলে দিয়েছে। সে তার বাবার সম্পদ এবং মিথ্যা মর্যাদার নেশায় পুরোপুরি ডুবেছিল। সে জানত না যে সম্পদের ওপর সে এত অহংকার করছে, তার ভিত্তি খুবই নড়বড়ে হয়ে গেছে। সে সেই সত্য সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিল, যা খুব শীঘ্রই তার পুরো পরিবারের অস্তিত্বকে চিরতরে নাড়িয়ে দিতে চলেছিল। ভবনের কাঁচের দরজাগুলো আরিয়ানের পেছনে জোরে বন্ধ হয়ে গেল এবং সে আবার মুম্বাইয়ের কড়া রোদে এসে দাঁড়াল। বাইরের পৃথিবীতে ধুলো এবং গাড়ির তীব্র কোলাহল ছিল। সে ঘুরে সেই বিশাল এবং বিলাসবহুল ভবনের দিকে তাকাল, যা সম্পদ এবং অমানবিকতার প্রতীক হয়ে উঠেছিল। রিয়ার প্রতি তার মনে কোনো ঘৃণা বা প্রতিশোধের অনুভূতি ছিল না, বরং সমাজের এই অধঃপতনের প্রতি এক গভীর করুণা ও যন্ত্রণা ভরা ছিল। সে নিজের ছেঁড়া জুতোর দিকে তাকাল এবং তার বাবার শেষ ও দুর্বল হাসির কথা মনে পড়ে গেল। বাবা বলেছিলেন যে দারিদ্র্য কোনো পাপ নয়, বরং এটি একটি পরীক্ষা যা মানুষকে শক্তিশালী করে। আজকের অপমান আরিয়ানের সংকল্পকে আগের চেয়ে আরও অনেক বেশি দৃঢ় করে দিয়েছিল। সে এখন মনস্থির করে নিয়েছিল যে এই মিথ্যা অহংকারের সাম্রাজ্যকে বদলাতেই হবে। সে নিজের পকেট থেকে তার টেলিফোন বের করল এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নম্বরে ডায়াল করার জন্য বোতামগুলোর ওপর তার আঙুল ধীরে ধীরে ঘোরাল। কাচের সেই স্বচ্ছ দেয়ালের একপাশে অহংকার এবং মিথ্যা মর্যাদার এক অন্ধ নৃত্য প্রকাশ্যে চলছিল। অন্যদিকে বাইরের তপ্ত মাটিতে এক শান্ত কিন্তু অত্যন্ত শক্তিশালী ঝড় ধীরে ধীরে আকার নিচ্ছিল। এই ঝড় কোনো রকম শব্দ করছিল না, বরং সে তার ভেতরে এমন এক গভীর শক্তি লুকিয়ে রেখেছিল যা সব কিছু বদলে দিতে পারে। আরিয়ান কয়েক মুহূর্তের জন্য তার চোখ বন্ধ করল এবং তার মুখে বাতাসের ঝাপটা অনুভব করতে করতে একটি দীর্ঘশ্বাস নিল। চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকা আরিয়ানের মনে শৈশবের সেই কঠিন দিনগুলো চলচ্চিত্রের মতো চলতে শুরু করল। ধারাভির সংকীর্ণ এবং দুর্গন্ধযুক্ত গলিগুলো, যেখানে সে ক্ষুধা ও তৃষ্ণার সাথে লড়াই করে জীবন কাটিয়েছে। তার মনে পড়ে গেল কিভাবে ধনীদের গাড়িগুলো কাদাময় রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের ওপর নোংরা জল ছিটিয়ে দিত। ধনীদের চোখে গরিবদের জীবনের কোনো মূল্য ছিল না। আরিয়ান ছোটবেলায় প্রতিজ্ঞা করেছিল যে সে এই গভীর ভেদাভেদ দূর করেই ছাড়বে। তার কাছে এই ছেঁড়া জুতোগুলো সবসময় একটি মন্দিরের মতো ছিল, যা তাকে সত্য এবং মাটির সাথে যুক্ত থাকার পাঠ শেখাত। রিয়ার গালিগালাজ এখনও তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু সে তার মানসিক শক্তি দিয়ে সেই শব্দগুলোকে দমিয়ে রাখার চেষ্টা করছিল। সে জানত যে অহংকার এমন একটি আগুন যা সবার আগে সেই মানুষটিকেই পুড়িয়ে ছাই করে দেয় যে এটিকে তার বুকের ভেতর লালন করে। সে নিজের জায়গায় একেবারে শান্ত হয়ে দাঁড়িয়ে রইল, ঠিক যেন কোনো পুরনো গাছ দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। ভেতরে রিয়া আবারও তার দামি কেনাকাটায় পুরোপুরি ব্যস্ত হয়ে পড়েছিল, যেন কিছুই হয়নি। সে একের পর এক অত্যন্ত সুন্দর পোশাক এবং দামি গহনা পছন্দ করছিল এবং তার সমস্ত খরচ অবলিহাতেই তার বাবার অ্যাকাউন্টে যুক্ত করছিল। এই সমস্ত টাকা কোথা থেকে আসছে এবং এর পেছনে কত বড় বিপদ লুকিয়ে আছে তা নিয়ে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। রিয়ার দৃষ্টিতে পৃথিবী কেবল তার সুখ এবং বিলাসের জন্যই তৈরি হয়েছিল এবং বাকি সবকিছু ছিল অর্থহীন। সিংহানিয়া এম্পোরিয়ামের এই সুন্দর ভবনটি আসলে ঋণের এক বিশাল চোরা বালিতে মারাত্মকভাবে আটকে ছিল। রিয়া এই তিক্ত সত্যটি জানত না যে তার বাবা দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন। এই পুরো ভবন এবং তাদের সমস্ত ব্যবসা এখন কেবল একটি অলৌকিকতার ভরসাতেই টিকে আছে। পরিহাসের বিষয় এই যে সেই অলৌকিকতাটি ছিল ঠিক সেই মানুষটির হাতে যাকে রিয়া এইমাত্র অপমান করে রাস্তার কুকুরের মতো তার এই বিলাসবহুল ভবন থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আরিয়ান টেলিফোনে নম্বর মেলাল এবং অপর প্রান্ত থেকে তার সচিব শ্রদ্ধার সাথে উত্তর দিল।
আরিয়ান কোনো আবেগ না দেখিয়ে শান্ত ও স্থির কণ্ঠে তার সচিবকে একটি সহজ নির্দেশ দিল। সে বলল যে সিংহানিয়ান রূপের সাথে চুক্তির যে কাগজপত্র তৈরি করা হয়েছে সেগুলো নিয়ে এখনই ভবনের বাইরে পৌঁছতে। তার গলায় কোনো রাগ ছিল না, বরং এমন এক দৃঢ় সংকল্প ছিল যা পাহাড় টলানোর ক্ষমতা রাখে। সচিব তৎক্ষণাৎ তার নির্দেশ পালনের দৃঢ় আশ্বাস দিল। কথা শেষ করার পর আরিয়ান সেই কড়া রোদে রাস্তার ধারে একটি পাথরের উপর অত্যন্ত শান্তভাবে বসে পড়ল। সেখান দিয়ে যাওয়া লোকেরা সেই সাধারণ চেহারার মানুষটিকে ভিখারি বা মজুর ভেবে এড়িয়ে যাচ্ছিল। কেউই জানত না যে এই ময়লা পোশাক পরা লোকটি ভারতের অন্যতম শীর্ষ ধনী শিল্পপতি। আরিয়ান এইসব মানুষের দৃষ্টিতে কিছুই মনে করত না, কারণ সে শিখে নিয়েছিল যে মানুষের আসল মূল্য তার পোশাক দিয়ে নয়, বরং তার দৃঢ় চরিত্র দিয়ে নির্ধারিত হয়। সে নিজের পায়ের দিকে তাকালো এবং নিজের জুতোর ধুলো খুব ভালোবেসে হাত দিয়ে মুছতে লাগল। এই ধুলো সেই মাটির ছিল যার সাথে সে যুক্ত ছিল, এবং এটি তাকে সর্বদা সত্যের পথে চলার অনুপ্রেরণা দিত। সে জানত যে কিছুক্ষণ পরেই এই পুরো জায়গার ইতিহাস চিরতরে বদলে যেতে চলেছে। রিয়ার অহংকার এবং সিংহানিয়া পরিবারের সেই মিথ্যা প্রতিপত্তি খুব শীঘ্রই তাসের ঘরের মতো ভেঙে পড়তে চলেছে। আরিয়ান চোখ বন্ধ করল এবং অপেক্ষা করতে লাগল। সূর্যের রশ্মি আরও বেশি প্রখর হয়ে উঠেছিল, কিন্তু আরিয়ানের মুখে এক সীমাহীন প্রশান্তি বিরাজ করছিল। এটি ছিল সেই প্রশান্তি যা কোনো ঝড় আসার ঠিক আগে চারদিকে ছড়িয়ে পড়ে। সিংহানিয়া এম্পোরিয়ামের ভেতরের সেই নকল ও লোক দেখানো জীবন এবং বাইরের এই কঠোর বাস্তবতা উভয়ই একে অপরের সাথে সংঘর্ষের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। সময়ের চক্র তার নিজস্ব গতিতে ঘুরছিল এবং কর্মের দেবতা তার নিক্তিতে ন্যায়বিচার অর্জন করার জন্য ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছিলেন। নিরাপত্তা রক্ষীদের ধাক্কা খেতে খেতে আরিয়ান সেই ঝলমলে ভবনের বিশাল কাচের দরজা পর্যন্ত পৌঁছে গেল। সে নিজের জায়গায় দাঁড়িয়ে কোনো ধরনের শারীরিক বাধা দেয়নি এবং একদম শান্ত থেকেছিল। তার মুখে সেই অপমানের কোনো রাগ বা বিরক্তি দেখা যাচ্ছিল না। সে কেবল সমাজের এই সংবেদনশীলতার অভাবকে খুব গভীরভাবে অনুভব করছিল। যেইমাত্র রক্ষীরা তাকে বাইরের দিকে ধাক্কা দিল, হঠাৎ তার ঠিক সামনেই একটি অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল। দরজার কাছে একজন বৃদ্ধ পরিচ্ছন্নতা কর্মী হাতে জলের বালতি নিয়ে মেঝে পরিষ্কার করছিলেন। এই বৃদ্ধের নাম ছিল বাবুজি এবং বয়সের ভারে তার কোমর পুরোপুরি ঝুঁকে গিয়েছিল। বাবুজির দৃষ্টিশক্তি কমে গিয়েছিল এবং কাজ করার সময় তার হাত অনবরত কাঁপছিল। যখন আরিয়ানকে বাইরে বের করা হচ্ছিল, ভিড়ের ঠেলাঠেলির কারণে বাবুজির ভারসাম্য হঠাৎ নষ্ট হয়ে যায়। তার হাত থেকে জলের বালতিটি মার্বেলের সেই দামি মেঝের ওপর সজোরে পড়ে যায়। মেঝেতে পড়ে যাওয়া নোংরা জল দ্রুত ছড়িয়ে পড়তে লাগল এবং সরাসরি সেই দিকে বইতে লাগল যেদিক থেকে রিয়া তার বান্ধবীদের সাথে বেরিয়ে আসছিল। রিয়া যেইমাত্র সেই নোংরা জলকে তার দামি জুতোর কাছাকাছি আসতে দেখল, তার রাগ প্রচণ্ড বেড়ে গেল। ঘৃণা এবং রাগে তার মুখ লাল হয়ে গিয়েছিল। সে দ্রুত পায়ে হেঁটে সেই বৃদ্ধ এবং ভীত পরিচ্ছন্নতা কর্মীর সামনে এসে দাঁড়াল। রিয়ার চোখে সেই গরিব মানুষটির জন্য কোনো দয়া বা মানবতা অবশিষ্ট ছিল না। রিয়া কিছু না ভেবেই এবং কোনো কিছুর তোয়াক্কা না করেই নিজের হাত তুলল এবং বাবুজির দুর্বল গালে সজোরে এক চড় বসিয়ে দিল। সেই চড়ের শব্দ সেই শান্ত ভবনে খুব ভয়ানকভাবে প্রতিধ্বনিত হল। বাবুজি সেই প্রবল আঘাত সহ্য করতে পারলেন না এবং তার দুর্বল শরীর সেই ভেজা মেঝেতে মারাত্মকভাবে পড়ে গেল। তার মুখ থেকে রক্তের এক সরু রেখা বইতে শুরু করল এবং তিনি ব্যথায় কাতরাতে লাগলেন। সেখানে দাঁড়িয়ে থাকা সবাই এই মর্মান্তিক ঘটনা দেখেও পুরোপুরি চুপ রইল। আরিয়ান, যে এতক্ষণ খুব শান্তভাবে সবকিছু সহ্য করছিল, এই নিষ্ঠুরতা দেখে নিজের পা থামাতে পারল না। সে তৎক্ষণাৎ দৌড়ে সেই বৃদ্ধের কাছে পৌঁছাল এবং তাকে খুব ভালোবেসে তার মজবুত হাতের সাহায্যে উঠিয়ে ধরল। আরিয়ান নিজের পুরনো এবং ময়লা শার্টের কোণা ধরল এবং তা দিয়ে বাবুজির মুখ থেকে গড়িয়ে পড়া রক্ত আলতোভাবে মুছে দিল। বাবুজির ভীত এবং অশ্রুসজল চোখ আরিয়ানের দিকে তাকিয়ে এক অদ্ভুত কৃতজ্ঞতা এবং বেদনার অনুভূতি প্রকাশ করছিল। আরিয়ান কোনো দ্বিধা ছাড়াই সেই ভেজা মেঝেতে হাঁটু গেড়ে বসল এবং নিজের সেই শার্ট দিয়েই সেই নোংরা জল পরিষ্কার করতে শুরু করল। সেখানে দাঁড়িয়ে থাকা সব ধনী ব্যক্তি এবং নিরাপত্তা রক্ষীরা তার এই আচরণ দেখে পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিল। কেউই বুঝতে পারছিল না যে একজন মানুষ এতটা নিচে নেমে পরিচ্ছন্নতা কর্মীর কাজ কিভাবে করতে পারে। আরিয়ানের কাছে এই কাজটি কোনো নিচু কাজ ছিল না, বরং এটি ছিল তার মানবতার এক পবিত্র প্রদর্শন। রিয়া তার বাহু ভাঁজ করে অত্যন্ত ব্যঙ্গাত্মক এবং বিষাক্ত হাসির সাথে আরিয়ানের দিকে তাকাল।
সে জোরে হেসে বলল, দেখ কিভাবে এক রাস্তার কুকুর অন্য রাস্তার কুকুরকে সাহায্য করার জন্য নিজের আসল চেহারায় নেমে এসেছে। সে সেখানে উপস্থিত বাকি মানুষদের বলল যে এটাই এই গরিবদের আসল জায়গা এবং এই লোকেরা সব সময় এই নোংরাতেই থাকার যোগ্য। রিয়ার সেই রূঢ় কথাগুলোতে এতটাই বিষ ভরা ছিল যে তা যে কোনো মানুষের আত্মাকে ক্ষতবিক্ষত করে দিতে পারত। বাবুজির কান্নারত মুখ এবং রিয়ার তিক্ত কথা আরিয়ানের মনে তার অতীতের অত্যন্ত যন্ত্রণাদায়ক স্মৃতি জাগিয়ে তুলল। তার নিজের মায়ের কথা মনে পড়ে গেল, যিনি একইভাবে জমিদারদের বাড়িতে কাজ করতেন এবং দিনরাত অপমান সহ্য করতেন। আরিয়ানের মনে পড়ল কিভাবে তার মা তীব্র জ্বর নিয়েও কাজে যেতেন যাতে সে রাতে তার ছেলেকে 2টি রুটি খাওয়াতে পারেন। গরিবের চোখের জল এবং তাদের ঝরা রক্ত এই ধনী ব্যক্তিদের কাছে কখনোই কোনো অর্থ বহন করে না। তার সেই অন্ধকার রাতের কথাও খুব ভালোভাবেই মনে পড়ে গেল, যখন তার মা বিনা চিকিৎসায় একটি ভাঙা খাটের উপর ছটপট করতে করতে প্রাণ দিয়েছিলেন। সেই রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল এবং আরিয়ানের বাবা একজন ডাক্তারের পায়ে পড়ে অনেক মিনতি করেছিলেন, কিন্তু কেউই তার কথায় কান দেয়নি। টাকার অভাবে এক অত্যন্ত পবিত্র এবং স্নেহময়ী আত্মা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। এই ব্যথা আরিয়ানের বুকে আজও এক দাউ দাউ করে জ্বলা আগুনের মতো জ্বলছিল। আরিয়ানের দৃষ্টি তার সেই ছেঁড়া জুতোর উপর পড়ল, যা ছিল তার বাবার শেষ এবং সবচেয়ে মূল্যবান স্মৃতি। তার বাবা একটানা বহুদিন না খেয়ে থেকে এবং নিজের রক্ত জল করা ঘাম ঝরিয়ে টাকা জমিয়েছিলেন যাতে আরিয়ান স্কুলে যাওয়ার জন্য জুতো পেতে পারে। সেই জুতোগুলো পরে আরিয়ান যে আনন্দ পেয়েছিল তা এই পৃথিবীর যে কোনো সম্পদের চেয়ে অনেক বেশি ছিল, কিন্তু সেই জুতোর দাম তার বাবাকে নিজের জীবন দিয়ে চোকাতে হয়েছিল, কারণ ক্ষুধা এবং দুর্বলতা তার শরীরকে ভেতর থেকে ফাঁপা করে দিয়েছিল। আজ বাবুজির এই অপমান আরিয়ানকে বুঝিয়ে দিল যে এত বছর পরও সমাজের এই ঘৃণ্য সত্য একেবারেই বদলায়নি। আজও একজন গরিবের সম্মান ও প্রাণের মূল্য এই বিলাসবহুল প্রাসাদে বসবাসকারীদের কাছে একটি বাতিল জুতোর চেয়ে বেশি নয়। সে মনে মনে সম্পূর্ণ দৃঢ় প্রতিজ্ঞ হল যে সে এই অবিচার আর সহ্য করবে না। কর্মফল বলে যে প্রতিটি খারাপ কাজের হিসাব এই পৃথিবীতে এবং এই জন্মেই যে কোনো মূল্যে মেটাতে হয়। আরিয়ান মেঝে পরিষ্কার করার পর খুব শান্তভাবে উঠে দাঁড়াল এবং বাবুজির কাঁধে হাত রাখল। সে বাবুজিকে সান্ত্বনা দিয়ে আলতো করে বলল যে এখন আর তার কাউকে ভয় পাওয়ার বা কাঁদার কোনো দরকার নেই। আরিয়ানের গলায় এমন এক গভীর বিশ্বাস ও ভালোবাসা ছিল যা সেই বৃদ্ধের ভীত হৃদয়কে এক বিশাল স্বস্তি এবং শান্তি প্রদান করল। আরিয়ান রিয়ার দিকে চোখ ফেরাল এবং তাকে অত্যন্ত গভীর ও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখল। তার সেই দৃষ্টি এতটাই নীরব ও ভয়ঙ্কর ছিল যে রিয়ার ভেতরেও এক মুহূর্তের জন্য এক অদ্ভুত উদ্বেগ ও ভয় তৈরি হয়েছিল। আরিয়ান তাকে কোনো খারাপ কথা বলল না এবং কোনো তর্কে জোড়াল না, কারণ সে জানত যে বোকা এবং অহংকারী মানুষের সাথে কথার অপচয় করা একেবারে অর্থহীন। তার এই নীরবতা কোনো বড় ঝড়ের আগের সেই ভীতিকর প্রশান্তির মতো ছিল যার সবকিছু ধ্বংস করার ক্ষমতা থাকে। আরিয়ান তার পা কাঁচের সেই বিশাল দরজার দিকে বাড়াল। আরিয়ান যখন বাইরে বেরোচ্ছিল তখন তার ছেঁড়া জুতোর শব্দ চারপাশের পরিবেশে আবারও প্রতিধ্বনিত হচ্ছিল। রিয়া এবং তার চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই তাকে দেখে জোরে জোরে হাসছিল এবং তাকে নিয়ে নোংরা উপহাস করছিল। তাদের মনে হচ্ছিল যে তারা নিজেদের ক্ষমতা এবং সম্পদের জোরে এক অতি দরিদ্র এবং অসহায় মানুষকে পিষে ফেলেছে, কিন্তু তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না যে তারা নিজেরাই তাদের ধ্বংসের এক বিশাল এবং ভয়ঙ্কর দরজা খুলে দিয়েছে। বাইরে বেরোতেই মুম্বাই শহরের সেই প্রখর এবং কড়া রোদ আরিয়ানের মুখে এসে পড়ল, কিন্তু তার ভেতরে এক অত্যন্ত ঠান্ডা ও শান্ত আগুন জ্বলছিল। এই আগুন প্রতিশোধের ছিল না, বরং এই আগুন ছিল ন্যায় বিচার এবং সেই মানবতা ফিরিয়ে আনার যা এই ধনী লোকদের হৃদয় থেকে মারা গিয়েছিল। সে ঘুরে শেষবারের মতো সেই জমকালো এবং অহংকারে পরিপূর্ণ ভবনের দিকে তাকালো যা খুব শিগগিরই তার পায়ের কাছে লুটিয়ে পড়তে চলেছিল। সে নিজের মুঠো শক্ত করে চেপে ধরল এবং তার গাড়ির দিকে এগিয়ে গেল। রাস্তার ধারে কিছুটা দূরে তার একটি খুব সাধারণ গাড়ি দাঁড়িয়েছিল, যেখানে তার সচিব এবং প্রধান আইনজীবী অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছিল। আরিয়ান গাড়ির দরজা খুলল এবং ভেতরে বসেই তার আইনজীবীর দিকে অত্যন্ত গম্ভীর এবং চূড়ান্ত দৃষ্টিতে তাকালো। সে ভারী গলায় বলল যে সিংহানিয়া গ্রুপকে কেনার যে প্রক্রিয়ায় চলছে তা আজ এবং এক্ষুনি সম্পন্ন করতে হবে। আইনজীবী আরিয়ানের চোখে সেই দৃঢ় সংকল্প দেখতে পেয়েছিল যা কোনো মূল্যে থামার নয়। আরিয়ান তার সচিবকে নির্দেশ দিল সে যেন এখনই রাজেশ সিংহানিয়ার সাথে যোগাযোগ করে এবং তাকে জানায় যে নতুন মালিক 1 ঘন্টার মধ্যেই আসছেন। সে আরও বলল যে এই চুক্তিতে কোনো দরাদরি করার সুবিধা থাকবে না এবং যে দামই ঠিক হয়েছে তা যেন কোনো বিলম্ব ছাড়াই পরিশোধ করা হয়। আরিয়ানের এই সিদ্ধান্ত শুনে তার সচিবও কিছুটা অবাক হয়েছিল,
কারণ সাধারণত এমন দর চুক্তি হতে কয়েক মাস সময় লেগে যায়। কিন্তু আরিয়ানের আদেশই ছিল শেষ কথা, এবং সেটিকে চ্যালেঞ্জ করার সাহস কারও ছিল না। গাড়ির ভেতরে নীরবতা বিরাজ করছিল, এবং আরিয়ান চোখ বন্ধ করে কেবল বাবুজির সেই গড়িয়ে পড়া রক্ত এবং যন্ত্রণার কথা মনে করছিল। সে ভাবছিল কিভাবে সম্পদ মানুষকে এতটা অন্ধ করে দেয় যে সে অন্য মানুষকে পোকামাকড় গাঁপতে শুরু করে। ভারতের এই পবিত্র ভূমি, যা সর্বদা প্রেম এবং ত্যাগের মহান বার্তা দিয়েছে, আজ লোভী মানুষের কারণে কাঁদছিল। আরিয়ান মনে মনে মাতৃভূমির কাছে এই জঘন্য পাপ ও অবিচার চিরতরে শেষ করার দৃঢ় প্রতিজ্ঞা করল। সময় খুব দ্রুত পার হচ্ছিল, এবং প্রতিটি মুহূর্ত পার হওয়ার সাথে সাথে সিংহানিয়া পরিবারের ভাগ্য এক গভীর অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছিল। আরিয়ানের গাড়ি আবার সেই ভবনের দিকে যাওয়ার জন্য ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু এবার এর ভেতরে বসে থাকা মানুষটি কোনো অসহায় বা দরিদ্র ব্যক্তি ছিল না। এবার সে সেই পুরো সাম্রাজ্যের নতুন মালিক হয়ে যাচ্ছিল, যে তার শক্তি এবং ন্যায় বিচারের জোরে সবকিছু বদলে দিতে চলেছিল। কর্মের চাকা এখন অত্যন্ত ভয়ানকভাবে তার গতিবেগ ধরে নিয়েছিল। গীতায় ঈশ্বর বলেছেন যে যখনই পৃথিবীতে পাপ ও অহংকার তার সীমা অতিক্রম করে, তখন তা ধ্বংস করার জন্য কোনো না কোনো শক্তির অবশ্যই আবির্ভাব ঘটে। আরিয়ান কোনো ঈশ্বর ছিল না, কিন্তু সে সেই ঐশ্বরিক বিচারের এক শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছিল, যাকে আজ তার দায়িত্ব পালন করতে হবে। তার আত্মা পুরোপুরি শুদ্ধ ছিল, এবং তার উদ্দেশ্য কেবল শোষিত ও গরিব মানুষের হারানো সম্মান ফিরিয়ে দেওয়া ছিল। এবার সেই অহংকারী রিয়া সিংহানিয়া তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেতে চলেছিল। সিংহানিয়া এম্পোরিয়ামের সবচেয়ে ওপরের তলায় রাজেশ সিংহানিয়ার বিলাসবহুল কার্যালয় ছিল। সেখানকার প্রতিটি জিনিস অমূল্য ছিল, কিন্তু আজ সেই ঘরটি রাজেশের কাছে একটি কারাগারের মতো মনে হচ্ছিল। সে তার দামি চামড়ার চেয়ারে ঘামে ভিজে বসেছিল, এবং তার সামনের টেবিলে অনেকগুলো ব্যাংকের নোটিশ পড়েছিল। তার শ্বাস দ্রুত চলছিল, এবং তার চোখে এক অজানা ভয় স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। বাইরে থেকে দেখলে সে একজন অত্যন্ত সফল মানুষ ছিল, কিন্তু ভেতর থেকে সে পুরোপুরি ভেঙে পড়েছিল। গত কয়েক বছর ধরে সিংহানিয়া পরিবারের ব্যবসা ব্যাপক ক্ষতির মুখে চলছিল। তাদের এই বিলাসবহুল ভবন এবং সব লোক দেখানো অহংকার কেবল বিপুল ঋণের ওপর দাঁড়িয়েছিল। এখন ব্যাংকগুলো স্পষ্ট সতর্কবাণী দিয়েছিল যে যদি আজ বিকালের মধ্যে তাদের টাকা শোধ না করা হয়, তবে তারা এই পুরো সম্পত্তি নিলামে তুলবে। রাজেশ তার পরিবারের সম্মান ধুলোয় মিশে যেতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল। এই প্রবল বিপদ থেকে বাঁচার জন্য তার কাছে আর কোনো উপায় বাকি ছিল না, এবং সে এক গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছিল। এই ভয়ানক হতাশার মাঝে কেবল একটি আশার আলোই অবশিষ্ট ছিল, এবং তা হল খান্না গ্রুপের প্রস্তাব। ভারতের অন্যতম বৃহৎ এবং রহস্যময় শিল্পপতি আরিয়ান খান্না হঠাৎ এই সম্পূর্ণ সম্পত্তি কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন। খান্না গ্রুপের দেওয়া দান এতটাই বেশি ছিল যে তা দিয়ে রাজেশের সব ঋণ সহজেই শোধ হয়ে যেতে পারত। এই চুক্তি রাজেশের জন্য ঈশ্বরের কোনো আশীর্বাদের চেয়ে কম ছিল না, যা তাকে এবং তার পরিবারকে রাস্তায় নামার হাত থেকে পুরোপুরি বাঁচাতে পারত। রাজেশ অত্যন্ত উদ্বেগের সাথে দেয়ালে ঝোলানো সেই দামি ঘড়িটির দিকে তাকালো। খান্না গ্রুপের মালিক আরিয়ান খান্নার আসতে এখন 1 ঘন্টারও কম সময় বাকি ছিল। রাজেশ তার মনে বারবার সেই শব্দগুলো আওড়াচ্ছিল, যা তাকে সেই মহান শিল্পপতির সামনে বলতে হবে। সে জানত যে যদি আজ কোনো কারণে এই চুক্তি ভেঙে যায়, তবে সে দুনিয়াকে মুখ দেখানোর যোগ্য একেবারেই থাকবে না। সময়ের সাথে সাথে তার হৃদস্পন্দন আরও দ্রুত হতে থাকল। ঠিক সেই সময় কার্যালয়ের ভারী দরজা খুলল, এবং রিয়া সিংহানিয়া অত্যন্ত খুশির সাথে ভেতরে প্রবেশ করল। তার গলায় সেই দামি হীরার হার ঝলমাল করছিল, এবং মুখে এক অদ্ভুত অহংকার ছেয়েছিল। রিয়া সম্পূর্ণ অজ্ঞাত ছিল যে তার বাবা কি ভয়ানক মানসিক চাপ এবং ধ্বংসের মধ্যে দিয়ে যাচ্ছেন। তার কেবল নিজের মিথ্যা আভিজাত্য এবং সম্পদের সেই কাল্পনিক পৃথিবীতে বেঁচে থাকার অভ্যাস হয়ে গিয়েছিল, যেখানে কোনো গরিবের জন্য কোনো জায়গা ছিল না। রিয়া টেবিলের কাছে এসে অত্যন্ত গর্বের সাথে তার বাবাকে নিচে ঘটা ঘটনার কথা বলতে শুরু করল। সে হাসতে হাসতে বলল কিভাবে সে এক ছেঁড়া জুতো পরা নোংরা ভিখারিকে ধাক্কা দিয়ে তার ভবন থেকে বের করে দিয়েছে। সে বলছিল যে সেই লোকটার সাহস কিভাবে হলো আমাদের এত দামি মার্বেলের মেঝেকে নোংরা করতে আসার। রিয়ার কথায় এত বেশি ঘৃণা এবং অহংকার ভরা ছিল যে সে মানবতার সব সীমা অতিক্রম করে ফেলেছিল। সে অত্যন্ত গর্বের সাথে এও জানালো যে কিভাবে সে একজন বৃদ্ধ পরিচ্ছন্নতা কর্মীকে চড় মেরে তার আসল মর্যাদা মনে করিয়ে দিয়েছে। রিয়ার মনে হচ্ছিল যে সে এই সব করে তার পরিবারের সম্মান এবং অবস্থানকে অনেক উঁচুতে তুলে ধরেছে। তার বিন্দুমাত্র উপলব্ধি ছিল না যে সে তার এই ঘৃণ্য কাজের মাধ্যমে কি ভয়ানক ঝড়কে আমন্ত্রণ জানিয়েছে।
সে তার মিথ্যা জয়ের আনন্দে মেতে অন্ধের মতো এক বিশাল ধ্বংসের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছিল। রাজেশের মনোযোগ তার মেয়ের এসব অর্থহীন কথায় মোটেও ছিল না, কারণ তার মন কেবল সেই গুরুত্বপূর্ণ চুক্তির ওপর আটকে ছিল। তবুও সে রিয়ার মন রাখার জন্য মুখে এক অত্যন্ত দুর্বল এবং মিথ্যা হাসি ফুটিয়ে তুলল। রিয়া রাজেশকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল যে আজ আমাদের জন্য একটি অত্যন্ত বড় এবং ঐতিহাসিক দিন। সে তার দেউলিয়া হওয়ার সত্য লুকিয়ে রেখে বলল যে একজন অনেক বড় বিনিয়োগকারী আমাদের ব্যবসায় টাকা খাটাতে এখানে আসছেন। রাজেশ তার কথা এগিয়ে নিয়ে বলল যে সেই বিশেষ অতিথি আর কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছতে চলেছেন এবং আমাদের তার জন্য এক দারুণ অভ্যর্থনার আয়োজন করতে হবে। এই কথা শুনে রিয়ার চোখ আরও চকচক করে উঠল, কারণ নতুন ধনী ব্যক্তিদের সাথে দেখা করা এবং নিজের সম্পদের বড়াই করা তার খুব পছন্দের ছিল। সে সঙ্গে সঙ্গে তার বাবাকে কথা দিল যে সে সেই বিশেষ অতিথিকে এমন ভালোভাবে স্বাগত জানাবে যা তিনি আজীবন মনে রাখবেন। রিয়ার ভেতরের অহংকার তাকে সত্য দেখতে পুরোপুরি বাধা দিচ্ছিল। প্রকৃতির বিচার এবং কর্মের চাকা কতটা নীরবে নিজের কাজ করে তা কেউ জানতে পারে না। রিয়া যে বিশেষ অতিথির স্বাগত জানানোর জন্য এতটা উত্তেজিত হচ্ছিল তিনি অন্য কেউ নন, বরং সেই ছেঁড়া জুতো পরা মানুষটিই ছিলেন। যে ব্যক্তিকে সে একটু আগে রাস্তার কুকুর বলে চরমভাবে অপমান করেছিল, তিনিই এখন তার পুরো পরিবারের ভাগ্য বিধাতা হয়ে আসছেন। সময়ের এই খেলা অত্যন্ত অদ্ভুত এবং ভয়ঙ্কর হতে চলেছিল, যার কল্পনাও কেউ করেনি। অন্যদিকে আরিয়ানের সেই সাধারণ গাড়িটি সিংহানিয়া এম্পোরিয়ামের দিকে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে আসছিল। আরিয়ানের মুখে এখনও সেই আগের মতোই গভীর প্রশান্তি এবং অদ্ভুত গাম্ভীর্য বিরাজ করছিল। রিয়ার সেই তিক্ত অপমানের জন্য তার মনে কোনো রাগ বা প্রতিশোধের আগুন জ্বলছিল না। সে কেবল ন্যায় বিচারের সেই পবিত্র পথে চলছিল, যেখানে অহংকার ভাঙা এবং গরিবের সম্মান ফিরিয়ে আনাই সবচেয়ে বেশি জরুরি। সে তার গন্তব্যের কাছাকাছি ছিল। আরিয়ানের আইনজীবী গাড়িতে বসেই সমস্ত আইনি কাগজপত্র সম্পূর্ণভাবে পরীক্ষা করে চূড়ান্ত রূপ দিয়ে দিয়েছিলেন। সমস্ত নথিপত্র প্রস্তুত ছিল এবং কেবল আরিয়ানের একটি স্বাক্ষরের প্রয়োজন ছিল, যা পুরো সিংহানিয়া সাম্রাজ্যকে চিরতরে শেষ করে দিতে পারত। এই ভবনটি, যা একসময় রিয়ার অহংকারের সবচেয়ে বড় প্রতীক ছিল, এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। আরিয়ান নিজের চোখ বন্ধ করল এবং সেই বৃদ্ধ বাবুর কষ্ট স্মরণ করল। রাজেশের কার্যালয়ে এখন অস্থিরতা চরম সীমায় পৌঁছে গিয়েছিল এবং সময় খুব ধীর গতিতে কাটছিল। সে তার সমস্ত প্রধান কর্মচারী এবং নিরাপত্তারক্ষীদের প্রধান ফটকে লাল গালিচা বিছানোর কঠোর নির্দেশ দিয়েছিল। যে নিরাপত্তারক্ষীরা আরিয়ানকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল, তারা এখন তারই স্বাগত জানানোর জন্য সোজা হয়ে দাঁড়িয়েছিল। এই পরিস্থিতি এতটা হাস্যকর এবং গম্ভীর ছিল যে যে কোনো বুদ্ধিমান মানুষ এটি দেখে অবাক হয়ে যেত। পুরো সিংহানিয়া পরিবার একটি অনেক বড় ভ্রমে বাস করছিল। রিয়া নিজের মেকআপ ঠিক করার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একজন মহারানীর মতো অনুভব করছিল। তার মনে হচ্ছিল যে সে তার রূপ এবং সম্পদের জোরে সেই নতুন বিনিয়োগকারীকে খুব সহজেই নিজের জালে ফাঁসিয়ে নেবে। সে একেবারেই জানত না যে সত্যের আয়না খুব শীঘ্রই তার এই সুন্দর কিন্তু মিথ্যা চেহারাটিকে চিরতরে ভেঙে দিতে চলেছে। কর্মের দেবতা এখন তার চূড়ান্ত রায় শোনানোর জন্য তাদের দরজায় কড়া নাড়তে চলেছেন। হঠাৎ রাজেশের টেবিলে রাখা টেলিফোনের ঘণ্টা খুব জোরে বেজে উঠল এবং পুরো শান্ত ঘরে প্রতিধ্বনিত হল। রাজেশ কাঁপতে থাকা হাতে ফোন তুলল এবং অন্যদিকে প্রধান নিরাপত্তা কর্মকর্তার কণ্ঠস্বর ভেসে এল। কর্মকর্তা খুব ঘাবড়ানো কণ্ঠে জানালেন যে খান্না গ্রুপের গাড়িবহর প্রধান ফটকের ভেতরে প্রবেশ করেছে। এই কথা শুনতেই রাজেশের মুখের সমস্ত রং উড়ে গেল এবং সে তার চেয়ার থেকে এক ঝটকায় দাঁড়িয়ে পড়ল। তার হৃৎস্পন্দন এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। রাজেশ রিয়াকে সাথে সাথে নিজের সাথে নিচে যাওয়ার ইশারা করল এবং দুজনেই দ্রুত পায়ে কার্যালয়ের বাইরে বেরিয়ে গেল। লিফট দিয়ে নিচে নামার সময় রাজেশ ক্রমাগত নিজের ঘাম রুমাল দিয়ে মুছছিল এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল। অন্যদিকে রিয়ার মুখে একটি অনেক চওড়া এবং মিথ্যা হাসি ছিল, যা সে সেই মহান ভিআইপিকে দেখানোর জন্য প্রস্তুত করছিল। নিচে প্রধান ফটকে একটি অত্যন্ত অদ্ভুত এবং ভয়ঙ্কর নীরবতা ছেয়েছিল, যা ঝড়ের আসার সংকেত দিচ্ছিল। লিফটের দরজা খুলতেই রাজেশ এবং রিয়া দেখল যে বাইরে লাল গাড়িচা বিছানো আছে এবং সমস্ত কর্মচারীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। বাইরে কিছু দামি গাড়ি থামার শব্দ এলো এবং সব মানুষের নিঃশ্বাস এক মুহূর্তের জন্য যেন থেমে গেল। রিয়ার দৃষ্টি দরজার দিকে নিবদ্ধ ছিল এবং সে কোনো অত্যন্ত জাঁকজমকপূর্ণ স্যুট পরিহিত বিদেশি দেখতে মানুষের জন্য অপেক্ষা করছিল।
তার এই আশা ছিল যে সেই আগত ব্যক্তি সম্পদের জৌলুসে পুরোপুরি আবৃত থাকবে। কিন্তু নিয়তি তাদের দুজনের জন্য যে ভয়ঙ্কর শাস্তি নির্ধারণ করেছিল তা এখন তাদের ঠিক সামনে এসে দাঁড়াতে চলেছিল। কর্মের সেই নীতি যাকে ভারতীয় সংস্কৃতিতে সর্বোচ্চ মনে করা হয় তা আজ তার সম্পূর্ণ শক্তির সাথে প্রমাণিত হতে যাচ্ছিল। কোনো মানুষই তার খারাপ কর্মের ফল থেকে কখনোই পালাতে পারে না, সে যতই ধনী বা শক্তিশালী হোক না কেন। এখন সেই ঐতিহাসিক মুহূর্ত এসে গিয়েছিল যখন রিয়া সিংঘানিয়াকে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং তিক্ত সত্য দেখতে হবে। আরিয়ানের গাড়ি ধীরে ধীরে সেই লাল গালিচার ঠিক সামনে এসে থামল এবং সেখানে উপস্থিত সবাই সম্মানে মাথা নত করল। গাড়ির দরজা খুলল এবং একটি পা বাইরে বেরোল, যাতে সেই পুরনো এবং ছেঁড়া চামড়ার জুতো পরা ছিল। সেই ছেঁড়া জুতো দেখতেই রিয়ার মুখের হাসি হঠাৎ করে উধাও হয়ে গেল এবং তার চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। তার নিজের চোখের উপর একেবারেই বিশ্বাস হচ্ছিল না যে এসব কি হচ্ছে এবং এই ব্যক্তি এখানে কিভাবে এলো। রাজেশ যখন সেই সাধারণ দেখতে ব্যক্তিকে গাড়ি থেকে বেরিয়ে আসতে দেখল তখন সেও পুরোপুরি চমকে গেল। সে বুঝতে পারছিল না যে দেশের সবচেয়ে বড় কোটিপতি এমন ময়লা কাপড় এবং ছেঁড়া জুতোয় কিভাবে থাকতে পারে। কিন্তু আরিয়ানের মুখের সেই তেজ এবং তার চোখের সেই অপার শান্তি যে কোনো রাজা বা সম্রাটের চেয়ে অনেক বেশি প্রভাবশালী ছিল। আরিয়ান বাইরে বেরিয়ে নিজের দৃষ্টি সোজা রিয়া এবং রাজেশের দিকে ঘোরাল এবং তার মুখমণ্ডল ছিল সম্পূর্ণ ভাবলেশহীন। এখন সেই 1 ঘন্টা পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল, যা রিয়ার অহংকার এবং দম্ভের সবচেয়ে উঁচু ওড়ানের সময় ছিল। সত্যের সেই ভারী হাতুড়ি এখন সিংঘানিয়া পরিবারের সেই কাচের প্রাসাদের উপর খুব জ্বলে পড়তে চলেছিল। সেই বিশাল এবং জাঁকজমকপূর্ণ ভবনের ভেতরে আরও একবার নীরবতা ছেয়ে গেল, কিন্তু এবার সেই নীরবতায় একটি অনেক গভীর ভয় লুকিয়েছিল। কর্মের এই ভয়ঙ্কর চক্র এখন তার পুরো এক চক্র সম্পন্ন করেছিল এবং বিচারের সময় শুরু হয়ে গিয়েছিল। লাল গালিচায় দাঁড়িয়ে থাকা সিংঘানিয়া পরিবারের নিঃশ্বাস সেই সময় পুরোপুরি থেমে গেল যখন গাড়ি থেকে সেই সাধারণ ব্যক্তি বাইরে বেরোল। তার পায়ে সেই পুরনো এবং ছেঁড়া জুতো ছিল, যা দেখে রিয়া কিছু সময় আগেই অনেক বড় নাটক তৈরি করেছিল। বাইরের পরিবেশ একেবারে শান্ত ছিল এবং সেখানে উপস্থিত সমস্ত নিরাপত্তারক্ষীরা বিস্ময়ে ডুবেছিল। এই সেই মানুষ ছিল যাকে তারা ধাক্কা মেরে বের করে দিয়েছিল এবং এখন সেই পূর্ণ সম্মানের সাথে প্রধান অতিথি হয়ে ফিরে এসেছিল। রিয়ার চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে রইল এবং তার মুখের সমস্ত রং এক মুহূর্তেই উড়ে গেল। সে ধীরে ধীরে নিজের দৃষ্টি সেই ছেঁড়া জুতো থেকে সরিয়ে সেই ব্যক্তির মুখের দিকে তুলল এবং তার হৃদয় জোরে ধরফর করতে লাগল। এই সেই গরিব এবং মলিন দেখতে মানুষটি ছিল যাকে সে রাস্তার কুকুর বলে খুব খারাপভাবে অপমান করেছিল। রিয়ার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল এবং সে তার পুরো শরীরে একটি অত্যন্ত ভয়ঙ্কর এবং শীতল শিহরণ অনুভব করতে লাগল। রাজেশ সিংঘানিয়া এখনও এই পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল এবং তার মস্তিষ্ক অসাড় হয়ে গিয়েছিল। সে নিজের কাঁপতে থাকা হাতগুলো এগিয়ে দিল এবং অত্যন্ত ঘাবড়ানো কণ্ঠে সেই অচেনা অতিথির স্বাগত জানানোর চেষ্টা করল। তার একেবারেই বোধগম্য হচ্ছিল না যে দেশের সবচেয়ে বড় এবং শক্তিশালী শিল্পপতি এমন ময়লা কাপড়ে তাদের সামনে কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে। রাজেশের অবস্থা সেই সময় একজন ভীত কয়েদির মতো হয়ে গিয়েছিল যে তার শাস্তির জন্য অপেক্ষা করছে। সেই সময় আরিয়ানের পেছন থেকে তার প্রধান আইনজীবী এগিয়ে এলেন এবং তিনি অত্যন্ত গম্ভীর এবং ভারী কণ্ঠে সবার পরিচয় করালেন। আইনজীবী জানালেন যে ইনি আরিয়ান খান্না, যিনি খান্না গ্রুপের একমাত্র মালিক এবং এই সম্পূর্ণ চুক্তির প্রধান কর্ণধার। এই নাম শুনতেই সেখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষের পায়ের নিচ থেকে মাটি সরে গেল এবং পুরো পরিবেশে মৃত্যুর মতো এক নীরবতা ছেয়ে গেল। কারো নিজের কানের ওপর বিশ্বাস হচ্ছিল না যে সত্য এতটা ভয়ঙ্কর ও ভীতিকর হতে পারে। সেই পুরো কর্মচারীবর্গ এবং নিরাপত্তা দল যারা কিছু সময় আগেই আরিয়ানের মজা ওড়াচ্ছিল এখন ভয়ে কাঁপছিল। তাদের মনে হতে লাগল যে এখন তাদের চাকরি এবং জীবন দুটোই পুরোপুরি ধ্বংস হতে চলেছে, কারণ তারা নিজেদেরই নতুন মালিককে অপমান করেছিল। এই নীরবতা এতটা গভীর ছিল যে যদি সেখানে একটি সূচও পড়ে যেত তবে তার শব্দ খুব সহজেই শোনা যেত। প্রকৃতির এই বিচার দেখে প্রত্যেকের আত্মা ভেতর পর্যন্ত পুরোপুরি কেঁপে উঠেছিল। রিয়ার মস্তিষ্কে সেই সমস্ত তিক্ত এবং বিষাক্ত শব্দগুলো হাতুড়ির মতো খুব জোরে আঘাত করছিল যা সে বলেছিল। তার মনে পড়ছিল যে কিভাবে সে আরিয়ানকে ভিখারি বলেছিল এবং তার জুতো দেখে তাকে নিজের ভবন থেকে বাইরে ছুঁড়ে ফেলার নির্দেশ দিয়েছিল। তার এখন এটি খুব ভালোভাবে বুঝতে বাকি রইল না যে সে নিজের মিথ্যা অহংকারে মেতে নিজের কবর অনেক গভীর পর্যন্ত ঘুরে ফেলেছে। রিয়ার কাছে নিজের অস্তিত্ব এবং নিজের সম্পদ এখন একটি মজা বলে মনে হতে লাগল।
এসবের মাঝে আরিয়ান একেবারে শান্ত এবং স্থির দাঁড়িয়েছিল এবং তার মুখে জয়ের কোনো মিথ্যা দম্ভ বা অহংকার ছিল না। সে খুব সাধারণ উপায়ে হাঁটতে হাঁটতে এগিয়ে গেল এবং তার ছেঁড়া জুতোর শব্দ সেই শান্ত লাল গালিচার ওপর খুব স্পষ্টভাবে শোনা যাচ্ছিল। সে কারো দিকে কোনো রাগান্বিত দৃষ্টি ফেলল না, বরং তার পদচারণায় এক অত্যন্ত অদ্ভুত গাম্ভীর্য এবং রাজকীয় ভাব লুকিয়েছিল। আরিয়ানের এই নীরবতা তাদের জন্য যে কোনো শাস্তির চেয়ে অনেক বেশি বড় ছিল। রাজেশ সিংঘানিয়া অত্যন্ত ভয়ে ভয়ে আরিয়ানকে ভেতরের দিকে নিয়ে গেল, যেখানে একটি বিশেষ কক্ষে কাগজপত্রের আনুষ্ঠানিকতার প্রস্তুতি নেওয়া হয়েছিল। সেই কক্ষটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ ছিল, কিন্তু আজ সেটি সিংঘানিয়া পরিবারের পরাজয় এবং ধ্বংসের সবচেয়ে বড় সাক্ষী হতে চলেছিল। টেবিলের ওপর চুক্তির সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখা ছিল, যা এখন সিংঘানিয়া সাম্রাজ্যের অবসানের কারণ হতে চলেছিল। রাজেশের কপালে ঘামের অনেক বিন্দু চকচক করছিল এবং তার হাত ক্রমাগত খুব বাজেভাবে কাঁপছিল। আইনজীবী সেই সমস্ত কাগজপত্র রাজেশের সামনে এগিয়ে দিলেন এবং তাকে সেগুলোতে স্বাক্ষর করার চূড়ান্ত নির্দেশ দিলেন। রাজেশ একটি গভীর ও হতাশাপূর্ণ দীর্ঘশ্বাস ফেলল এবং নিজের কাঁপতে থাকা হাতে কলমটি ধরে সেই কাগজগুলোতে নিজের স্বাক্ষর করে দিল। সেই এক স্বাক্ষরের সাথেই তার সেই পুরো ব্যবসা এবং সেই জাঁকজমকপূর্ণ ভবন চিরতরে তার হাত থেকে বেরিয়ে গেল। এই দৃশ্য দেখে রিয়ার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো, কিন্তু এখন আফসোস করার কোনো লাভ ছিল না, কারণ সময় পেরিয়ে গিয়েছিল। এরপর আরিয়ান খুব শান্তভাবে সেই কলমটি নিজের হাতে নিল এবং সেই কাগজগুলোতে নিজের বলিষ্ঠ স্বাক্ষর করে দিল। এই স্বাক্ষরের সাথেই আরিয়ান খান্না এখন সেই পুরো সিংঘানিয়া এম্পোরিয়ামের নতুন এবং একমাত্র মালিক হয়ে গিয়েছিল। এই সেই জায়গা ছিল যেখানে ঠিক 1 ঘন্টা আগে তাকে একটি অত্যন্ত সাধারণ ও গরিব মানুষ মনে করে অপমান করা হয়েছিল। কর্মের এই অদ্ভুত চক্র আজ এটি প্রমাণ করে দিয়েছিল যে কোনো মানুষই সময়ের চেয়ে বেশি শক্তিশালী কখনোই হতে পারে না। স্বাক্ষর করার পর আরিয়ান নিজের দৃষ্টি ওপরে তুলল এবং রাজেশের দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর কণ্ঠে কথা বলা শুরু করল। সে বলল যে ব্যবসায় উত্থান পতন আসতেই থাকে, কিন্তু মানুষের কখনোই নিজের মানবতা এবং মূল্যবোধকে ভুলে যাওয়া উচিত নয়। আরিয়ানের কণ্ঠে কোনো তিক্ততা বা ঘৃণা ছিল না, বরং তার মধ্যে এক অত্যন্ত গভীর এবং সত্য শিক্ষা লুকিয়েছিল। রাজেশ মাথা নিচু করে তার প্রতিটি কথা শুনছিল এবং নিজের কৃতকর্মের জন্য অনেক বেশি লজ্জিত অনুভব করছিল। এরপর আরিয়ান ধীরে ধীরে নিজের মুখ ঘোরালো এবং নিজের গভীর দৃষ্টিতে রিয়ার দিকে খুব শান্তভাবে তাকালো। রিয়া এতক্ষণ ভয় এবং লজ্জায় পুরোপুরি কাঁপছিল এবং তার চোখ থেকে ক্রমাগত বড় বড় অশ্রুবিন্দু পড়ছিল। তার সেই সমস্ত মিথ্যা দম্ভ এবং অহংকার, যা কিছু সময় আগে সপ্তম আসমানে ছিল, এখন পুরোপুরি ভেঙে ধুলোয় মিশে গিয়েছিল। আরিয়ানের সেই শান্ত দৃষ্টি রিয়ার হৃদয়কে কোনো অত্যন্ত তীক্ষ্ণ এবং ধারালো তীরের মতো বিদ্ধ করছিল। আরিয়ান খুব কোমল কিন্তু দৃঢ় কণ্ঠে রিয়াকে বলল যে কোনো মানুষের আসল মূল্য তার কাপড় বা জুতো দিয়ে হয় না। সে বলল যে আসল সম্পদ হলো মানুষের চরিত্র এবং তার ব্যবহার, যা সবসময় সারা জীবন তার সাথে থাকে। হীরা এবং সোনার গহনা কেবল শরীরকে সাজাতে পারে, কিন্তু তারা কখনোই একটি নোংরা এবং অহংকারী আত্মাকে সুন্দর করতে পারে না। আরিয়ানের এই কথাগুলো রিয়ার জন্য জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে তিক্ত শিক্ষা হিসেবে প্রমাণিত হচ্ছিল। সে তার কথা এগিয়ে নিয়ে বলল যে সময় অত্যন্ত বলবান হয় এবং এটি যে কারো অহংকারকে মুহূর্তের মধ্যে ভেঙে দিতে পারে। ঠিক 1 ঘন্টা আগে তুমি এই পুরো জায়গাটির মালকিন ছিলে এবং তোমার নিজের সেই মিথ্যা সম্পদের ওপর অনেক বেশি গর্ব ছিল, কিন্তু এখন তুমি সেই জায়গাতেই একজন অতিথি, এবং সেটিও আমার ইচ্ছায়, কারণ এখন এসব কিছু আমার হয়ে গেছে। কর্মের এই নিয়ম সবসময় মনে রেখো যে তুমি বিশ্বকে যা দেবে তাই ফিরে তোমার কাছে অবশ্যই আসবে। রিয়ার কাছে এখন আরিয়ানের কোনো কথার জবাব দেওয়ার জন্য কোনো শব্দই অবশিষ্ট ছিল না এবং সে নীরব ছিল। অপমান, লজ্জা এবং ভয়ের কারণে তার গলা পুরোপুরি বুঝে এসেছিল এবং সে কেবল ডুকরে ডুকরে কাঁদছিল। তার সেই বৃদ্ধ পরিচ্ছন্নতাকর্মী বাবুর কথা মনে পড়ছিল, যাকে সে কোনো কারণ ছাড়াই খুব জোরে চড় মেরেছিল। আজ সে এটি অনুভব করতে পারছিল যে সে নিজের সম্পদের নেশায় অন্ধ হয়ে কত নির্দোষ মানুষের হৃদয়ে কতটা খারাপভাবে ব্যথিত করেছিল। নিজের মেয়ের এই অবস্থা দেখে রাজেশ সিংঘানিয়া এগিয়ে এলো এবং সে নিজের 2 হাত জোর করে আরিয়ানের সামনে মাথা নত করল। সে অত্যন্ত অসহায় এবং কান্নারত কণ্ঠে আরিয়ানের কাছে তার মেয়ের সেই ভয়ঙ্কর এবং লজ্জাজনক ভুলের জন্য ক্ষমা চাইল।
রাজেশ বলল যে সে জানে তার মেয়ে অনেক বড় পাপ করেছে, কিন্তু সে যেন তাকে রাস্তায় বের করে না দেয়। এক পিতার এই কষ্ট এবং অসহায়তা দেখে সেখানে উপস্থিত প্রতিটি মানুষের হৃদয় আরও একবার খুব গভীর পর্যন্ত গলে গিয়েছিল। আরিয়ান রাজেশের সেই জোর করা হাতগুলোকে অত্যন্ত সম্মানের সাথে নিচে নামালো এবং তাকে সান্ত্বনা দিয়ে নিজের কথা বলল। সে বলল যে সে এখানে কারো ঘর ভাঙতে বা কাউকে রাস্তায় ছুঁড়ে ফেলতে একেবারেই আসেনি। তার আসল উদ্দেশ্য কেবল এই সমাজকে এটি শেখানো ছিল যে ক্ষমতা এবং সম্পদের ব্যবহার অন্যদের পিষে ফেলার জন্য করা উচিত নয়। আরিয়ানের এই মহানুভবতা এবং দয়া দেখে রাজেশ এবং রিয়া দুজনেই কান্নায় ভেঙে পড়ল এবং তাদের হৃদয় পরিবর্তন হচ্ছিল। সত্যিকারের শক্তি কখনোই অন্যদের ছোট করা বা তাদের উপর চিৎকার করাই নিহিত থাকে না, বরং তা ক্ষমা করা এবং শুধরে দেওয়ার মধ্যে থাকে। আরিয়ান আজ তার এই শান্ত এবং সংযত আচরণের মাধ্যমে সিংঘানিয়া পরিবারকে এক অত্যন্ত নতুন এবং পবিত্র জীবন দান করেছিল। সেটি প্রমাণ করে দিয়েছিল যে একজন মানুষ নিজের সরলতা এবং ছেঁড়া জুতোয় থেকেও একজন অনেক বড় এবং মহান রাজা হতে পারে। সেখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তি আরিয়ানের এই দেবতার মতো রূপ দেখে মনে মনে তাকে প্রণাম জানাচ্ছিল। আরিয়ান ঘুরে সেই বিশাল এবং জাঁকজমকপূর্ণ কাঁচের ভবনের দিকে তাকালো, যা এখন আইনগতভাবে সম্পূর্ণ তার নিজস্ব সম্পত্তি ছিল। তার মনে সেই সমস্ত গরিব এবং অসহায় কর্মচারীদের কথা আসছিল, যাদের জীবন এখন অনেক ভালো এবং সুরক্ষিত হতে চলেছিল। সে বাবুর মতো শ্রমিকদের একটি সম্মানজনক জীবন দিতে চেয়েছিল, যাতে তাদের আর কখনো কোনো ধনীর সামনে অপমানিত হতে না হয়। আরিয়ানের এই পদক্ষেপ সেই পুরো সমাজের জন্য এক অত্যন্ত বড় এবং ইতিবাচক বিপ্লবের দুর্দান্ত সূচনা হিসাবে প্রমাণিত হতে চলেছিল। বিচারের সেই 1 ঘণ্টা এখন পুরোপুরি সমাপ্তির পথে পৌঁছে গিয়েছিল এবং কর্মের সেই মহান দেবতা তার কাজ করে দিয়েছিলেন। রিয়া সিংঘানিয়ার সেই পুরনো এবং অহংকারী রূপ চিরতরে মারা গিয়েছিল এবং তার জায়গা একটি নতুন এবং লজ্জিত মানুষ নিয়েছিল। আরিয়ান খান্না নিজের অপার সম্পত্তি এবং শক্তির জোরে নয়, বরং নিজের মানবতা এবং করুণার জোরে আজ এই সবচেয়ে বড় জয় হাসিল করেছিল। এখন এই গল্প তার শেষ এবং সবচেয়ে সুন্দর পর্বের দিকে খুব দ্রুত এগোচ্ছিল। সিংঘানিয়া এম্পোরিয়ামের সেই জাঁকজমকপূর্ণ এবং বিশাল ভবনে এখন এক সম্পূর্ণ নতুন এবং ভিন্ন ধরনের নীরবতা ছেয়েছিল। আরিয়ান খান্না সেই পুরো বাণিজ্যিক সাম্রাজ্যের পূর্ণ নিয়ন্ত্রণ নিজের বলিষ্ঠ এবং ন্যায়সঙ্গত হাতে তুলে নিয়েছিল। সেখানে উপস্থিত প্রতিটি ব্যক্তির এখন এটি মনে হচ্ছিল যে আরিয়ান তার পুরনো অপমানের অত্যন্ত ভয়ঙ্কর এবং নিষ্ঠুর প্রতিশোধ নেবে। রাজেশ সিংঘানিয়া এবং তার মেয়ে রিয়া নিজেদের মাথা নিচু করে এক অত্যন্ত গভীর এবং কালো ছায়ায় দাঁড়িয়েছিল এবং নিজেদের ধ্বংসের জন্য অপেক্ষা করছিল। আরিয়ান অত্যন্ত গভীর এবং শান্ত দীর্ঘশ্বাস ফেলে এবং সেই ভীত পরিবারের দিকে নিজের করুণায় ভরা দৃষ্টি ঘোরালো। সে রাজেশ সিংঘানিয়াকে বলল যে সে চাইলে তাদের এখনই ধাক্কা মেরে রাস্তায় ছুঁড়ে ফেলতে পারত। আরিয়ান বলল যে এমনটি করা তার জন্য খুব সহজ ছিল, কিন্তু এটি তার মহান পিতার আদর্শ এবং তার নিজের মানবতার একেবারে পরিপন্থী হতো। সে মন্দের মাধ্যমে মন্দকে শেষ করায় একেবারেই বিশ্বাস করত না, বরং সে ভালোবাসা এবং ন্যায়ের মাধ্যমে হৃদয় পরিবর্তন করতে চাইত। আরিয়ানের এই শান্ত এবং গম্ভীর কথা শুনে রাজেশ এবং রিয়া দুজনের মুখেই এক অদ্ভুত বিস্ময় এবং স্বস্তির মিশ্র অনুভূতি দৌড়ে গেল। আরিয়ান আরও বলল যে সম্পদের নেশা এবং অহংকার মানুষকে অন্ধ করে দেয়, তাই তাদের এখন পরিশ্রমের আসল মূল্য বুঝতে হবে। সে ঘোষণা করল যে সে সিংঘানিয়া পরিবারকে এই বিশাল ভবন থেকে বের করে দেবে না, বরং তাদের নিজেদের ভুল শুধরানোর একটি সুযোগ দেবে। এই সুযোগ তাদের জন্য কোনো ভিক্ষা ছিল না, বরং তাদের নিজেদের কর্ম শুধরানোর এবং প্রায়শ্চিত্ত করার এক অত্যন্ত কঠিন পথ। সে রাজেশকে নির্দেশ দিল যে এই বিশাল ভবনের সবচেয়ে অন্ধকার এবং ছোট কোণে তাদের একটি অত্যন্ত সাধারণ দোকান দেওয়া হবে। সেই ছোট্ট দোকানে রাজেশ এবং রিয়া দুজনকেই একজন সাধারণ কর্মচারী এবং শ্রমিকের মতো নিজেদের হাতে কঠোর পরিশ্রম করতে হবে। তারা সেখানে কোনো পরিচারক বা বিশেষ সুবিধা পাবে না এবং তাদের নিজেদের জীবিকা অর্জনের জন্য সাধারণ মানুষের মতো ঘাম ঝরাতে হবে। এই শাস্তি শুনে রাজেশ সিংঘানিয়ার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল, কিন্তু সে সাথে সাথে 2 হাত জোর করে আরিয়ানের এই ন্যায়সঙ্গত সিদ্ধান্ত মেনে নিল। রিয়া, যে কিছু ঘন্টা আগে পর্যন্ত নিজেকে বিশ্বের সবচেয়ে ধনী মহারানী মনে করত, আজ পুরোপুরি ভেঙে পড়েছিল। সে তার কাঁপতে থাকা হাত দিয়ে নিজের গলায় পরা সেই কোটি টাকার ভারী হীরার হার ধীরে ধীরে খুলে ফেলল।
তারপর সে নিজের কান এবং হাতের সমস্ত দামি গহনাও খুলে সেই টেবিলের উপর রেখে দিল, যা তার মিথ্যা অহংকারের প্রতীক ছিল। এখন সে কোনো দামি গহনা ছাড়াই একজন অত্যন্ত সাধারণ এবং সাদামাটা মেয়ে লাগছিল, যার সমস্ত অহংকার পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। রিয়ার চোখ থেকে অনুতাপ এবং দুঃখের অত্যন্ত গভীর এবং সত্য অশ্রু ক্রমাগত গুড়িয়ে পড়ছিল, যা থামার নাম নিচ্ছিল না। সে ধীরে ধীরে এগিয়ে গেল এবং সে আরিয়ানের সামনে নিজের 2 হাত জোর করে অত্যন্ত কান্নারত এবং কম্পিত কণ্ঠে ক্ষমা চাইল। সে বলল যে সম্পদের নেশায় সে অন্ধ হয়ে গিয়েছিল এবং সে অনেক নির্দোষ মানুষের হৃদয় খুব খারাপভাবে ব্যথিত করেছিল। আজ আরিয়ানের এই মহানুভবতা তার সেই নোংরা এবং অহংকারী আত্মাকে পুরোপুরি ধুয়ে পরিষ্কার এবং পবিত্র করে দিয়েছিল। আরিয়ান রিয়ার জোর করা হাতগুলো দেখল এবং শান্ত থাকার ইশারা করে বলল যে অনুতাপই সবচেয়ে বড় তীর্থ। যখন কোনো মানুষ তার খারাপ কর্মের জন্য সত্য মন থেকে কাঁদে, তখন ঈশ্বরও তার সমস্ত পাপ ক্ষমা করে দেন। আরিয়ান রিয়াকে বলল যে সে যেন এই নতুন জীবনকে আশীর্বাদ হিসেবে নেয় এবং সবসময় গরিব মানুষদের সাহায্য করার চেষ্টা করে। রিয়া কাঁদতে কাঁদতে নিজের মাথা নাড়ল এবং মনে মনে আরিয়ানকে নিজের সবচেয়ে বড় এবং মহান গুরু মেনে নিল। এর পরপরই আরিয়ান তার সচিবকে ডাকল এবং সেই বিশাল ভবনে কাজ করার সমস্ত ছোট এবং গরিব কর্মচারীদের সম্পূর্ণ তালিকা আনালো। আরিয়ান সাথে সাথে এই ঐতিহাসিক ঘোষণা করে দিল যে আজ থেকে প্রতিটি পরিচ্ছন্নতা কর্মী এবং নিরাপত্তারক্ষীর বেতন দ্বিগুণ করে দেওয়া হবে, তাদের কাজের সময় কমিয়ে দেওয়া হবে এবং তাদের পরিবারের স্বাস্থ্য এবং বাচ্চাদের পড়াশোনার সম্পূর্ণ খরচ এখন খান্না গ্রুপ বহন করবে। এই মহান সিদ্ধান্ত শুনতেই সেখানে উপস্থিত সমস্ত কর্মচারীদের চোখে খুশির অশ্রু ছলছল করতে লাগল এবং তারা সবাই ঈশ্বরকে ধন্যবাদ দিতে লাগল। আরিয়ান নিজে হেঁটে সেই বৃদ্ধ পরিচ্ছন্নতা কর্মী বাবুর কাছে গেল, যাকে রিয়া কিছু সময় আগেই অত্যন্ত নির্মমভাবে জোরে চড় মেরেছিল। বাবু এখনও অনেক ভীত ছিলেন এবং তার দুর্বল শরীর এই আকস্মিক পরিবর্তন দেখে থরথর করে কাঁপছিল। আরিয়ান নিজের বলিষ্ঠ হাতে বাবুর সেই কাঁপতে থাকা হাতগুলোকে অত্যন্ত ভালোবাসা এবং সম্মানের সাথে ধরল এবং তাকে সান্ত্বনা দিল। আরিয়ান বাবুকে বলল যে এখন থেকে তাকে এই বয়সে কোনো ভারী এবং পরিশ্রমের কাজ করার একেবারেই প্রয়োজন পড়বে না। আরিয়ান সম্মানের সাথে ঘোষণা করল যে বাবুকে এখন সারা জীবনের জন্য পূর্ণ বেতনের সাথে সম্মানজনক অবসর দেওয়া হচ্ছে। আরিয়ান বাবুর সামনে নিজের মাথা নত করল এবং বলল যে তার ঘাম এই ভবনটি তৈরি করেছে এবং এখন তার বিশ্রাম নেওয়ার সময় এসে গেছে। বাবুর ঝাপসা এবং দুর্বল চোখ থেকে অশ্রুর এক অত্যন্ত প্রবল ধারা বয়ে বেরোল এবং তিনি নিজের কাঁপতে থাকা হাতে আরিয়ানকে মন থেকে আশীর্বাদ করলেন। সেখানে উপস্থিত প্রতিটি মানুষ এই অদ্ভুত এবং পবিত্র দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে কাঁদতে শুরু করেছিল। সময়ের সেই চাকা, যাকে কর্ম বলা হয়, আজ তার এক অত্যন্ত মহান এবং ন্যায়সঙ্গত চক্র পুরোপুরি শেষ করেছিল। যে জায়গায় কিছু ঘন্টা আগেই সম্পদ এবং অহংকারের এক অত্যন্ত নোংরা এবং ভয়ঙ্কর নাচ হচ্ছিল, সেখানে এখন শান্তি এবং প্রেম ছিল। আরিয়ান এটি প্রমাণ করে দিয়েছিল যে একজন সত্যিকারের মানুষের আসল শক্তি তার পুরনো এবং ছেঁড়া জুতোর মধ্যে নয়, বরং তার পবিত্র চরিত্রের মধ্যে থাকে। সমাজের সেই গভীর খাদ, যা ধনী এবং গরিবদের মধ্যে তৈরি হয়েছিল, আজ কিছুটা হলেও পুরোপুরি ভরে গিয়েছিল। সিংহানিয়া পরিবার কোনো প্রকার বিরোধিতা ছাড়াই তাদের সমস্ত বিলাসিতা এবং পুরনো আরামদায়ক জীবনকে চিরতরে পেছনে ফেলে দিল এবং নতুন সূচনা করল। তারা এখন সেই বিশাল ভবনের একটি অত্যন্ত ছোট এবং সাধারণ কোণে তাদের ছোট্ট দোকান চালাতে শুরু করেছিল। রাজেশ, যে কখনো কোটি টাকার বড় চুক্তি করত, এখন নিজের হাতে গ্রাহকদের ছোটখাটো জিনিসপত্র ভালোবেসে বিক্রি করত। রিয়াও এখন নিজের হাতে সেখানকার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত এবং তার মুখে অহংকারের জায়গায় এক অত্যন্ত শান্ত হাসি চলে এসেছিল। এসব দেখে মুম্বাই শহরের সমস্ত ধনী মানুষ অত্যন্ত অবাক হয়েছিল, কিন্তু তারাও মানবতার এক অনেক বড় শিক্ষা পেয়ে গিয়েছিল। আরিয়ানের এই মহান পদক্ষেপ পুরো ভারতীয় সমাজের জন্য এক অত্যন্ত সুন্দর এবং অনুপ্রেরণাদায়ক উদাহরণ হয়ে উঠেছিল, যা সবাই অনেক মনে রাখতে চলেছিল। মানুষ এখন বুঝতে শুরু করেছিল যে সম্পদ হলো ঈশ্বরের দেওয়া এক অত্যন্ত পবিত্র উপহার, যার ব্যবহার সমাজের মঙ্গল এবং গরিবদের সেবার জন্য হওয়া উচিত। অহংকার এবং নিষ্ঠুরতা মানুষকে সবসময় ধ্বংস এবং গভীর অন্ধকারের দিকেই নিয়ে যায়। কয়েক মাস পর সেই জাঁকজমকপূর্ণ ভবনের পুরো পরিবেশ এবং সেখানকার সংস্কৃতি পুরোপুরি বদলে গিয়েছিল এবং সেখানে সমৃদ্ধির রাজত্ব ছিল। সেখানে কাজ করা সমস্ত মানুষ এখন কোনো ভয় এবং চাপ ছাড়াই অত্যন্ত খুশি এবং সম্মানের সাথে নিজেদের কাজ করত।
আরিয়ান মাঝে মাঝে তার সেই সাধারণ রূপে এবং সেই পুরনো ছেঁড়া জুতো পরেই এই দুর্দান্ত ভবনটি পরিদর্শন করতে আসত। তার সেই পুরনো এবং ছেঁড়া জুতো এখন কারোর জন্য মজার বিষয় ছিল না, বরং তা প্রত্যেক মানুষের জন্য এক পবিত্র মন্দির হয়ে উঠেছিল। রিয়া যখনই আরিয়ানকে সেখান দিয়ে যেতে দেখত, তখন সে অত্যন্ত গভীর সম্মান এবং কৃতজ্ঞতার সাথে নিজের মাথা নিচু করে নিত। তার হৃদয়ে এখন আরিয়ানের জন্য কেবল এক অত্যন্ত সত্য সম্মান এবং ঈশ্বরের মতো গভীর শ্রদ্ধা অবশিষ্ট ছিল। আরিয়ান কেবল তার পরিবারকে রাস্তায় আসা এবং ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচায়নি, বরং সে রিয়ার সেই পথভ্রষ্ট আত্মাকেও নতুন জীবন দিয়েছিল। কর্মের এই মহান দেবতা একজন পথভ্রষ্ট মানুষকে সঠিক এবং সত্য পথ দেখিয়ে দিয়েছিলেন। সন্ধ্যার সময় হয়ে গিয়েছিল এবং মুম্বাইয়ের আকাশে অস্তগামী সূর্যের সুন্দর এবং সোনালি আলো চারদিকে ছড়িয়ে পড়ছিল। আরিয়ান তার গাড়ির কাছে দাঁড়িয়ে সেই বিশাল ভবনটিকে শান্ত এবং সন্তুষ্টি ভরা দৃষ্টিতে ক্রমাগত দেখছিল। তার নিজের স্বর্গীয় এবং মহান পিতার সেই সমস্ত পুরনো এবং জ্ঞানে ভরা কথা মনে পড়ছিল, যা তিনি ছোটবেলায় তাকে সবসময় শিখিয়েছিলেন। তার পিতা সবসময় এটাই বলতেন যে সত্য এবং সততার পথ অত্যন্ত কঠিন হয়, কিন্তু শেষ পর্যন্ত জয় সবসময় তারই হয়। আজ সে তার পিতার সেই মহান আত্মত্যাগ এবং তার দ্বারা সহ্য করা প্রতিটি গভীর কষ্টের সত্য মূল্য পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছিল। আরিয়ান তার সেই পুরনো জুতোর ওপর জমে থাকা হালকা ধুলোকে অত্যন্ত ভালোবেসে দেখল এবং তার মুখে এক গভীর হাসি ফুটে উঠল। এই জুতোই ছিল তার আসল শক্তি এবং তার মহান সাফল্যের সবচেয়ে বড় এবং মজবুত ভিত্তি, যা তাকে কখনোই নিজের শেকড় থেকে পথভ্রষ্ট হতে দেয়নি। আরিয়ানের আত্মা আজ এক অত্যন্ত অদ্ভুত এবং অসীম শান্তির পূর্ণ অনুভব করছিল। সে নিজের চোখ বন্ধ করল এবং বাতাসের সেই ঠান্ডা দমকা হাওয়াকে নিজের শান্ত মুখে গভীরভাবে অনুভব করল। বাইরে রাস্তায় চলা সাধারণ মানুষের ভিড় এবং সেই গাড়িগুলোর তীব্র শব্দ এখন তাকে একেবারেই বিরক্ত বা বিচলিত করছিল না। তার হৃদয়ের ভেতরে এমন এক পবিত্র এবং সুন্দর মন্দির তৈরি হয়ে গিয়েছিল, যেখানে কেবল প্রেম, দয়া এবং মানবতার ঈশ্বরেরই সত্যবাস ছিল। আরিয়ান তার গাড়িতে বসল এবং তার সেই সাধারণ গাড়িটি মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় অত্যন্ত শান্তভাবে এগিয়ে গেল।